রতন, ঘরের বাইরে আয় বলছি। তুই মনের ভেতরে এত বড় চুরির বুদ্ধি লুকিয়ে রেখেছিস, সেটা আমি আজকে হাটের লোকের মুখে শুনলাম। দাদা, আমি তোকে নিজেই সব কথা খুলে বলবো ভাবছিলাম, কিন্তু তার আগেই তুই চারিদিকের মানুষের কাছ থেকে সবটা শুনে নিলি দেখছি। খবরদার রতন, এমন ধরনের কোনো সর্বনাশা কাজ তুই একদম করবি না। বাবার এই হোটেল বন্ধক দিলে আমাদের দুটো পরিবারই রাস্তায় বসে যাবে। সরলা, তোমরা মুখে এমন কুৎসিত কথা বলো না। তোমাদের তো আলাদাভাবে থাকবার জন্য আমি নিজেই জমি জায়গা পরিষ্কার করে দিয়েছিলাম। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাবার এই শেষ স্মৃতি কোনোভাবেই নষ্ট হতে দেব না। তোমরা এই হোটেল বন্ধক দিতে পারবে না। এই যে মশাই, আপনি সাত সকালে আমাদের এই ইলিশের হোটেলের দরজায় এভাবে তালা মারছেন কেন? আপনি কে, কোত্থেকে এসেছেন? গোপাল বাবু, আমি হলাম শহরের চন্দ্রকান্ত। আপনার ছোট ভাই রতন কাল রাতে অঙ্কের নগদ টাকা বুঝে নিয়ে এই পুরো হোটেল আমার কাছে একেবারে বিক্রি করে দিয়েছে। রতন এই হোটেল আপনার কাছে বিক্রি করে দিয়েছে? ও তো একলা এ কাজ কোনোদিনও করতে পারবে না। এই দোকানের আসল মালিক তো আমার বাবা, আর প্রধান পুঁজি আমার। ভাই ভাই, আপনাদের ভেতর কি কথা হয়েছে তা আমি জানি না গোপাল বাবু। রতন আমাকে ভিটার কাগজ দেখিয়ে নগদ টাকা দিয়ে এই পুরো মালিকানা আজ বুঝিয়ে দিয়েছে। আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের দুই ভাইকে এই হোটেলের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। আমার জীবন থাকতে আমি আমাদের এই শেষ স্মৃতি হাতছাড়া হতে দেব না। আপনি মিছে আমার সাথে এই পথের ধারে দাঁড়িয়ে তর্ক করবেন না গোপাল বাবু। এই হোটেল এখন আইনিভাবে আমার সম্পত্তি, এর তালা বন্ধই থাকবে। রতন মেয়ের বিয়ের লোভে অন্ধ হয়ে আমাদের এই সর্বনাশটা শেষ পর্যন্ত করেই ফেললো। আমি ওকে আজকে ছাড়বো না, এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আপনার নিজেদের ঘরের বিবাদ আগে সামলান গোপাল বাবু। আইনের কাগজে রতনের স্পষ্ট সই আছে। আমি এখন নতুন হোটেলের চাবি নিয়ে শহরের দিকে চললাম। কাকাবাবু, আমি আজকে সকাল সকাল শহর থেকে আপনাদের এই গায়ের ঘরে একটা জরুরি কথা বলতে এলাম। আপনি কি ঘরে আছেন? আরে বিক্রম বাবা যে, তুমি এই অসময়ে আমার এই গরিবের উঠানে একলা কেন এলে? তোমার বাবা কানাই বাবু তো বিয়ের ধুমধাম আয়োজনের জন্য রেগে আছে। বাবা তো সব সময় ওই লোক দেখানো মান সম্মানের কথাই ভাবে কাকাবাবু। আমি একজন শিক্ষিত মানুষ হয়ে এমন অন্যায় কাজ মেনে নিতে পারি না। তোমার বাবা তো সাফ জানিয়ে দিয়েছে বাবা, যদি আমি অনেক টাকা খরচ করে ধুমধাম না করি তবে সে আমার মেয়ের এই বিয়ে এক নিমিষে ভেঙে দেবে। বাবার ওই সব অন্যায় কথার কোনো দাম আমার কাছে নেই কাকাবাবু। এই বিয়ের যাবতীয় খরচের সব দায়িত্ব আজ থেকে আমি কাঁধে তুলে নিলাম। বলো কি বিক্রম বাবা, তুমি বাপের অমতে গিয়ে আমাদের মতন গরিব মানুষের এত বড় খরচের বোঝা একলা বহন করবে? আমি হাটের লোকের মুখে শুনলাম আপনারা নাকি মেয়ের বিয়ের জন্য নিজেদের ওই ইলিশের হোটেল বিক্রি করে দিচ্ছেন। তার কোনো দরকার নেই। আমি তো টাকার অভাবে পড়ে কাল রাতে এক শহরের মানুষের কাছে পুরো হোটেলটা বিক্রি করে এক পাপ করে ফেলেছি বাবা। এখন তো সব শেষ। আপনি একদম চিন্তা করবেন না। বিয়ের আসল আয়োজন শুরু করুন কাকাবাবু। আমি আজই সেই শহরের ক্রেতাকে খুঁজে বের করে আপনাদের এই হোটেল মুক্ত করবার ব্যবস্থা করছি। তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে তো বিক্রম বাবা? আমার বড় ভাই গোপাল তো এই হোটেল বিক্রি করার কথা শুনে আজ একেবারে পাথর হয়ে গেছে। দাদা, আমি অবুঝ মনের লোভে পড়ে আর সরলার করা কথায় অন্ধ হয়ে তোদের সাথে বড় বেইমানি করে ফেলেছিলাম। আমাদের বাবার হোটেল বিক্রি করে দিয়েছিলাম রে। রতন, তুই হোটেলের দরজায় ওই শহরের মানুষের তালা ঝুলিয়ে দিলি, পুরো দোকানটাই বেচে দিলি। এখন এই সামান্য টাকা দিয়ে আর কি লাভ হবে বলতো? এই নে দাদা, চন্দ্রকান্ত বাবুর কাছ থেকে নেওয়া সেই সব কটা টাকা আমি অক্ষত ফিরিয়ে এনেছি। বিক্রম নিজেই আমাদের বুঝিয়ে চন্দ্রকান্ত বাবুকে ফিরিয়ে এনেছে রে। গোপাল বাবু, রতন বাবু, আপনাদের দুই ভাইয়ের এই ভেতরের আকুতি আর খাঁটি ভালোবাসা দেখে আমার মন আজ গলে গেছে গো। চন্দ্রকান্ত বাবু, আপনি এই অসময়ে আমাদের এই বন্ধ হোটেলের সামনে কেন এলেন? আপনার সব টাকা বুঝে নিয়ে আমাদের বাবার এই স্মৃতি দয়া করে আমাদের ফেরত দিন গো। আমি তো এই সব টাকা পকেটে ভরে তোদের এই ইলিশের হোটেলের বিক্রির দলিল বাতিল করতে এসেছি বাবা। তোদের এই ভাই ভাই মিল চমৎকার। আপনি আমাদের এই হোটেল এভাবে আবার আমাদের নামে ফিরিয়ে দিলেন চন্দ্রকান্ত বাবু। আপনার এই উপকারের ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। যাওয়ার আগে একটা কথা বলে যাই রতন বাবু, মেয়ের বিয়ের দাওয়াত কিন্তু আমি অবশ্যই খাবো, আর মাঝে মধ্যে এই হোটেলে ইলিশ খেতে আসবো। আপনি যখনই আসবেন চন্দ্রকান্ত বাবু, আমাদের এই হোটেলের সবচেয়ে বড় আর টাটকা ইলিশ রান্না করে আপনাকে খাওয়াবো। আপনাকে অনেক ধন্যবাদ।